This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাঘের পিঠেই সওয়ার হওয়ার চেষ্টা করলেন কেন? ডাক্তারদের একাংশ একটা কথা বলেন জানেন তো, অ্যাগ্রেসিভ ইনিশিয়েটিভ। আবার যুদ্ধক্ষেত্রে এরকম একটা কথা আছে, প্রিএম্প্ট অ্যাটাক। অর্থাৎ দুটোর ক্ষেত্রে এই বিষয়টা আগের থেকে বুঝে নেওয়া আর কি, বুঝে নিয়ে একটা চটজলদি এমন একটা ব্যবস্থা করা যেটা অত্যন্ত আগ্রাসী, অত্যন্ত কার্যকরী। যেমন ধরুন ডাক্তারি ক্ষেত্রে অপারেশন হচ্ছে এরকম অ্যাগ্রেসিভ ইনিশিয়েটিভ, ঝাঁপিয়ে পড়ে কিছু করা আর কি। যখন ওষুধ কাজ করে না তখন শেষ পর্যন্ত অপারেশন করার প্রয়োজন হয়, অথবা আপৎকালীন পরিস্থিতিতে অপারেশন হয়। মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন ডিভিশন শুরু করলেন, কোনো সন্দেহ নেই তিনি বিভাজনের পথে হেঁটেছেন। দুটো কারণ, প্রথম কারণটা অর্থনৈতিক এবং দ্বিতীয়টা রাজনৈতিক। তিনি নিজেই বলেছেন 5 রাজ্যে মানুষকে পরিষেবা দিতে হচ্ছে, 5 রাজ্যের মানুষ। যেটা বলেননি সেটা হচ্ছে এই জনমুখী প্রকল্পের বিনিময়ে ভোটটা তার ভাঁড়ারে ঢুকছে না, ভোট তাকে দিয়েছে বাঙালিরাই। এবার ভোট যখন শুধু বাঙালিদেরই আসছে, তাহলে অবাঙালিদের তিনি পরিষেবা দেবেন কেন? এটা তার রাগের একটা কারণ হতে পারে। এটা তো আমরা টানভাবে দেখেছি সব জায়গায়। এমনিতেও তৃণমূলের নেতাদের যদি বক্তব্যটাই ভোটের পরে দেখেন, তারা যে বারবার বিভিন্ন জায়গায় বলেছেন এই জায়গার থেকে আমরা ভোট পাইনি, এখানে পরিষেবা বন্ধ বা এখানে পরিষেবা পড়ে দেওয়া হবে, শহরে ভোট কম পেয়েছি, শহরকে সেরকম পরিষেবা দেওয়া হবে না, এখানে উন্নয়নের জন্য টাকা বরাদ্দ করা হবে না। তার মানে কি? এক ধারাবাহিক একটা মানসিকতা, সেটার সূত্রপাতের জায়গাটা তারা বুঝতে পারছেন। আর দ্বিতীয় কারণ হচ্ছে বিভাজন আর মেরুকরণের সঙ্গে লড়তে পারে একমাত্র পাল্টা মেরুকরণ। বিজেপি বাংলাকে আড়ে কাটতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায় বহরে কেটে দিলেন। দেখুন, বিজেপি ধর্মে কাটতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায় ভাষায় কাটলেন। মজার ব্যাপার হচ্ছে এই দুটোই কিন্তু অতীতে হয়ে গেছে। 47 সালে বাংলাকে ধর্মে ভাগ করা হয়েছিল, বাঙালি তখন বাঙালিকে মেরেছিল, ধর্ম জিতে গেছিল। তারপর 52 সালের 21শে ফেব্রুয়ারি শুরু হয়েছিল ভাষা সংগ্রাম, রাজাকার আর মুক্তিযোদ্ধাদের সংগ্রাম। 71-এ ভাষা জিতে যায়, ধর্মকে কাটতে পারে তাই ভাষার তরোয়াল। এটা আমরা বুঝে গেছি, এটার ওপার বাংলায় এটার সফল প্রয়োগ দেখেছি আমরা, জানেন তো। সেইটা দেখেই কি এপার বাংলায় অ্যাপ্লাই করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিভাজনের তরোয়াল না খুব বিপজ্জনক, জানেন তো। ভাষার এই যে বিভাজনটা কখন যে ধর্মের দিকে বাঁক নিয়ে নেয় সেটা বোঝা কিন্তু খুব মুশকিল। পোরখাওয়া রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায় তার কেরিয়ারের 40তম বর্ষে সেই বিপজ্জনক খেলায় নামতে গেলেন কেন? তিনি কি টের পাচ্ছেন রান রেট কম, কিন্তু আস্কিং রেট চচ্চর করে বাড়ছে? এখন ওই স্টেপ আউট করে ব্যাট না চালালে কোনো উপায় নেই। বাংলায় বাংলা ভাষা বিপন্ন, রীতিমতো বিপন্ন, এবং তার জন্যে যে অবাংলা ভাষীরাই দায়ী তা নয়, বাংলাভাষীরা রীতিমতো দায়ী। প্রেসের সামনে, সবার সামনে নিজেদের পার্টির মধ্যেও যে গলদগুলো আছে সেগুলো এরকম পরিষ্কার করে বলা কোনো মুখ্যমন্ত্রী কোনো পৃথিবীর কোনো দেশে করেছেন কিনা আমি জানি না। অবাঙালিরাও তো কলকাতায় আছে, কি বলবো, প্রায় 250 বছর আগে থেকেই আছে, মানে সিরাজউদ্দৌলার সময় থেকেই আছে। তারা কলকাতায় আছে, কলকাতা তৈরিতে তারা সাহায্যও করেছে। অবাঙালিদের অনেক দান আছে পশ্চিমবাংলার সংস্কৃতিতে। মুখ্যমন্ত্রীর মেজাজটা ঠিক আছে, ভালো, তিনি মেজাজ করছেন, দেখে ভালোই লাগলো। এবং নিজের দলের লোকেদের তিনি বকুনি দিলেন, সেটাও ঠিকই আছে। কিন্তু এই বকুনির ফলটা কতদূর কি দাঁড়াবে তার জন্য আমরা অপেক্ষা করব। দিদি যে কথাটা বলেছে সেটা হয়তো মানে একটা মহৎ স্কেলে উনি চিন্তা করে বলেছেন, কিন্তু আমি একজন শিল্পী হয়ে বলবো যে সত্যি বাংলার কিন্তু কোথাও একটা ঘাটতি হয়ে যাচ্ছে বাঙালি। সংসদে শপথ শুরু হয়েছে, তৃণমূল সাংসদরা তারা সব বাংলায় শপথ নিয়েছেন, গতবারও নিয়েছিলেন। কিন্তু কালকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলার পর সংসদে কিন্তু বাঙালিয়ানার একটা আলাদা মাত্রা যোগ হয়ে গেছে।
দাঁড়ান, একটা কথা ভুল বলে ফেললাম, তৃণমূল সাংসদদের সবাই কিন্তু বাংলায় শপথ নেয়নি, ভুল বলেছি, অধিকাংশই নিয়েছেন। কিন্তু ইউসুফ পাঠান বহরমপুরের সাংসদ, তিনি তো হিন্দিতে শপথ নিয়েছেন, উর্দু নয় হিন্দিতে নিয়েছেন। আর বর্ধমান দুর্গাপুরের কীর্তি আজাদ, তিনিও হিন্দিতে শপথ নিয়েছেন। সাজদা আহমেদ, তিনি আবার ইংরেজিতে শপথ নিয়েছেন। শত্রুঘ্ন সিনহা আজ শপথ নেননি, তিনি বাংলা বলতে পারেন, কিন্তু বাংলায় শপথ নেবেন কি না সেটা জানা নেই। শপথের আগে লোকসভায় আজ একান্তে রাহুল আর অভিষেককে কথা বলতে দেখেছি, জানেন তো। অথচ সংসদে ঢোকার আগে অভিষেক বললেন কংগ্রেসের একতরফা স্পিকার পদে প্রার্থী ঘোষণা করে দেওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অর্থাৎ সংসদে এই দুপাশের দুটো ঘটনা একসঙ্গে চলল, একদিকে রাজনীতি আরেকটাও রাজনীতি, কিন্তু তার মধ্যে একটা ওই প্রাদেশিকতার মিশেল রয়েছে। স্পিকার ব্যাপারটা সর্বভারতীয় বিষয়, কোন ভাষায় কে নিচ্ছেন এগুলো নিয়ে যখন দেখতে হয় বা তার মধ্যে যখন বাঙালিয়ানার বিষয়টা ঢুকে পড়ে তখন সেটা কিন্তু প্রাদেশিক বিষয়। এটা খুব ইন্টারেস্টিং, দুটো জিনিস একসঙ্গে সংসদে পাশাপাশি হাঁটলো। তবে হ্যাঁ, এটা ঘটনা যে ওইগুলোর মধ্যে যেরকম বিতর্ক রয়েছে প্রাদেশিকতা নিয়ে, বিভিন্ন বক্তব্য আপনারা শুনেছেন, স্পিকার পদ নিয়েও ততটাই বিতর্ক রয়েছে। আজকে কংগ্রেস যখনই স্পিকার পদে প্রার্থী ঘোষণা করে দিল, তারপর তো শুনলেন তৃণমূল তাকে দুর্ভাগ্যজনক বলে ঘোষণা করেছিল, কিন্তু রাতে মল্লিকার্জুন খাড়গের বাড়িতেই স্পিকার নির্বাচন নিয়ে বৈঠকে কিন্তু তৃণমূল যোগ দিয়েছে। এটাও খুব ইন্টারেস্টিং। স্পিকারের জন্য বিজেপি সর্বসম্মত সমর্থন চাওয়ায় কংগ্রেস কিন্তু শর্ত জুড়ে দিয়েছিল, বলেছিল তারা সর্বসম্মতভাবে স্পিকার মেনে নিতে রাজি আছেন, কিন্তু ডেপুটি স্পিকারের পদটা বিরোধীদের দিতে হবে। বিজেপি অবশ্য জবাব দেয়নি, তাই পাল্টা প্রার্থী ঘোষণা করে দিয়েছে কংগ্রেস। কিন্তু সেটা নিয়ে তো আবার ইন্ডিয়া জোটের মধ্যেই মন কষাকষি শুরু হয়েছে। তৃণমূল বলছে যে কংগ্রেস একতরফাভাবে কীভাবে এরকম স্পিকার প্রার্থীটা ঘোষণা করে দিল, তাকে অন্য বিরোধীরা বা জোটের বাকি সদস্যরা তারা কেন মানতে বাধ্য হবে। আসলে সেঞ্চুরি করার পর কংগ্রেস বোধহয় ভেবেছিল বিজেপির অশ্বমেধের ঘোড়ার লাগামটা তারাই ধরবে, কিন্তু সেটা করতে গিয়ে কংগ্রেস নিজের লাগামটা কোথাও আলগা রেখে দেয়নি তো। সেই লাগাম ধরে প্রথম দিন থেকেই কিন্তু টানাটানি করতে শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। দিল্লি কলকাতার রাজনীতি মিলিয়ে যদি হেডলাইন লেখা যায় তাহলে সেই হেডলাইনে ছবি চলবে এটাই। লোকসভা কক্ষে পাশাপাশি বসে কথা বলছেন অভিষেক রাহুল। আগেও একটা বৈঠক হয়েছিল রাহুলের বাড়িতে, একেবারে কাক ভরে গোপনে আসন রফা নিয়ে। সেই রফার দফারফা হয়ে গিয়েছিল অধীর চৌধুরীর আপত্তিতে। এবার লোকসভায় অধীর চৌধুরী নেই, তাই কি অভিষেক রাহুল পাশাপাশি? কিন্তু কতদিন? স্পিকার নির্বাচন নিয়ে প্রথম দিন থেকেই তো সংঘাতের গন্ধ। লোকসভা স্পিকার হিসেবে ওম বিড়লার রেকর্ড বুকে নাম তুলে ফেলেছেন। গত অধিবেশনে তিনিই সবচেয়ে বেশি সংখ্যক বিরোধী সাংসদকে সাসপেন্ড করেছেন। এবার ওম বিড়লাকেই স্পিকার পদে প্রার্থী করেছে বিজেপি। আপত্তি রয়েছে কংগ্রেসের, তবে সাসপেনশনের কারণে নয়। কংগ্রেস শর্ত দিয়েছিল ডেপুটি স্পিকার পদটা বিরোধীদের ছেড়ে দিক বিজেপি। राजनाथ सिंह जी का खारगे जी को फोन आया। राजनाथ सिंह जी ने खारगे जी से कहा देखिए आप हमारे स्पीकर को सपोर्ट कीजिए। ऑपोजिशन, पूरी ऑपोजिशन ने कहा है, हमने सब के सब से बात की है, पूरे ऑपोजिशन ने कहा है कि हम स्पीकर को सपोर्ट करेंगे, मगर कन्वेंशन ये है कि डेप्यूटी स्पीकर ऑपोजिशन को मिलना चाहिए। राजनाथ सिंह जी ने कल शाम कहा था कि वो खारगे जी को कॉल रिटर्न करेंगे। अभी तक राजनाथ सिंह जी ने खारगे जी का कॉल रिटर्न नहीं किया है। जो हमारी राय पार्टी की है वो है कि उपाध्यक्ष विपक्ष का हो और बाकी बातें अभी सब सामने आ जाएंगी। स्पीकर का पद को लेकर के आज तक चुनाव नहीं हुआ और स्पीकर किसी एक पार्टी का नहीं होता है। स्पीकर पूरा सदन का संचालन करने के लिए एक सर्वसम्मति से बनाया जाता है। इस प्रकार की राजनीति को हम की निंदा करते हैं और मुझे लगता है कि अच्छी परंपरा ये रहती है कि लोकसभा निर्विरोध एक सर्वसम्मति से अध्यक्ष चुनता। शर्त रखना, उस पर अड़ना और इस तरीके से अपनी भूमिका को निभाना मुझे नहीं लगता कि उचित है। बहरहाल जीत सुनिश्चित है।
বিজেপি শর্ত না মানায় স্পিকার পদে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয় কংগ্রেস। কংগ্রেসের প্রার্থী 8 বারের সাংসদ কে সুরেশ। Only. Just now only filed a nomination. It's a party decision, not my decision. You have to ask the party leaders. They will give you details. तो ये अच्छी बात है क्योंकि इस बार विपक्ष बहुत मजबूत है, तो अगर अपना स्पीकर चुना है तो अच्छी बात है। তার মানে স্পিকার পদেও এবার ভোটাভুটি হবে, যা সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে মাত্র 2 বার হয়েছে। সংঘাতের আবহটা এতটাই তীব্র। তবে সংঘাত কি আর শুধু শাসক আর বিরোধীদের মধ্যেই হচ্ছে? ইন্ডিয়া জোটের সংসারেও তো সুমধুর বাঁশি বাজছে না। of the party and I have to abide by the party discipline. Thank you very much. Contact नहीं किया है, कोई बातचीत नहीं हुआ है and unfortunately this has been a unilateral decision. কে সুরেশের মনোনয়নে স্বাক্ষর নেই তৃণমূলের। তৃণমূল সূত্রে খবর, সুরেশের নাম ঘোষণার আগে তাদের সঙ্গে পরামর্শ করা হয়নি। অন্যদিকে ওম বিড়লার জন্য সমর্থন চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। অর্থাৎ লোকসভায় রাহুল অভিষেকের একান্ত কথা বলার ছবি চিত্তাকর্ষক, কিন্তু তা নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর পরিস্থিতি নেই। দিল্লিতে তৃণমূল কি করবে সেটা কলকাতায় বসে ঠিক করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস যেমন বিজেপির স্পিকার প্রার্থীকে নিঃশর্ত সমর্থন দেয়নি, তৃণমূলও কংগ্রেসের স্পিকার প্রার্থীকে নিঃশর্তে সমর্থন করবে না। দেখুন, ব্যাক টু দ্য বেসিক্স বলে একটা কথা আছে, জানেন তো, মানে একদম গোড়ায় ফিরে যাও। তৃণমূল যে আবার তাদের গোড়ায় ফিরে এসছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। দিল্লিতে তৃণমূলের সংসদীয় দল যাই করুন না কেন, তাদের তাকিয়ে তো থাকতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন তৃণমূল সেই পথেই হাঁটবে, এটাই তো একেবারে তৃণমূলের গোড়ার কথা। মাঝখানে এই পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার যাত্রা দেখে কেউ কেউ হয়তো ভেবেছিলেন যে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমান্তরাল কোনো লাইন হয়তো তৈরি হচ্ছে। এখন তারা কি বুঝতে পারছেন যে তৃণমূলের সমস্ত লাইন ওই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু আর তার কাছেই শেষ? চারপাশে একটু খেয়াল করলে দেখবেন এই ব্যাক টু দ্য বেসিক্সের ফর্মুলাটা আরও কেউ কেউ অনুসরণ করছেন। তিনি এই তৃণমূলের না, তার বাইরেও, যেরকম দিলীপ ঘোষ লোকসভা ভোটে হারের পর দিল্লি চলে গেছিলেন। দিল্লি থেকে ফিরে প্রায় চুপ করে গেছেন, কোনো কথা বলছেন না, কিন্তু ঘুরছেন, জেলায় জেলায় ঘুরছেন। লোকসভা ভোটের পর বিজেপি কর্মীরা নিশ্চিতভাবেই খানিকটা মানসিকভাবে ভেঙে পড়েছেন। কিছু জায়গায় ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ উঠেছে। বিজেপি কর্মীরা বলছেন যে তারা আক্রান্ত, কিন্তু এই সময় নেতাদের পাশে তারা চাইছেন। সেখানে তো নেতাদের মধ্যে পুরনো জোশ উধাও। তখন যদি নেতারা একটুখানি কেউ গিয়ে দাঁড়ান, তখন তো কর্মীরা তাকে আঁকড়ে ধরবেন। দিলীপ ঘোষ সেই কাজটাই করছে। নিজের মাঠ বলে একটা বস্তু আছে, জানেন তো, রাজনীতিতে এটা খুব ইম্পর্টেন্ট। কখনো রাজনীতিকরা প্রতিপক্ষকে নিজের মাঠে নিয়ে আসেন, কখনো আবার নিজেরা মাঠ তৈরি করে নেন। এটাই ঝানু রাজনীতিকদের কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় তার মতো করে নিজের মাঠে প্রতিপক্ষকে টেনে আনছেন, আর দিলীপ ঘোষ মনে হচ্ছে আপাতত নিজের মতো করে নিজের মাঠ তৈরি করছেন।